দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে উত্তাল সংসদ। প্রশ্নপত্র ফাঁস এবং লাগাম ছাড়া নম্বর দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধীরা নিট কেলেঙ্কারি সংসদ সরব। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেন তারা। অন্যদিকে মে মাসের 4 তারিখের আগেই প্রশ্নপত্র ফাঁস হয় বিহার পুলিশের প্রাথমিক বিবৃতিতে দাবি জানালো সুপ্রিম কোর্ট। এ রাজ্যের কথাই ধরা যাক। শিক্ষা নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে নিশানা করে বিরোধীরা। 2022-এর 23শে জুলাই গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কম বেশি 24 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিট পরীক্ষার সঙ্গে জড়িয়ে। সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে তারা, যদিও কেন্দ্রের বিজেপি সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ মানছেন না। There is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now, Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench. নিট পরীক্ষায় বেনিয়মের তদন্ত করছে সিবিআই। 22শে জুন সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্র। মূলত বিহার এবং গুজরাট থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। মঙ্গলবারও বিহারের পাটনা থেকে সব মিলিয়ে 3 জনকে গ্রেপ্তার করে সিবিআই। ইন্ডিয়া শিবির যদিও নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড়। Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করে তৃণমূল কংগ্রেস। এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? চলতি বছরে নিট পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরপরই দুর্নীতির অভিযোগ সামনে আসে। 30 থেকে 50 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র এবং উত্তর পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। নিট বাতিলের দাবিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে একাধিক মামলা দায়ের করা হয়। কলকাতা টিভি। গতকাল থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আজ রয়েছে বাজেট পেশ। তবে বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধী শিবিরকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, দলের হয়ে লড়াই শেষ, তাই এবার দেশের কথা ভাবতে অনুরোধ বিরোধী ইন্ডিয়া শিবিরকে। লোকসভা ভোট শেষ, তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিরোধীরাও এবার আগের বারের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই বাজেট অধিবেশনেও তুমুল বিরোধিতার মুখে পড়তে পারে কেন্দ্রের শাসক দল। মঙ্গলে বাজেট, মোদির বার্তা বিরোধীদের। লোকসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর করে মিলিজুলি সরকার করতে হচ্ছে এনডিএকে। ভোটে জেতার পরে সংসদে প্রথম অধিবেশনেই স্পষ্ট বিরোধীরা এবার কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে নরেন্দ্র মোদীকে। মণিপুর, প্রশ্নপত্র ফাঁস, জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, একাধিক ইস্যুতে জোট বাঁধছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। সাধারণ মানুষের জন্য থাকবে কোনো সুখবর, কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়বে। कि भारत बड़ी इकोनॉमी वाले देशों में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश है। गत 3 वर्षों में लगातार 8% ग्रोथ के साथ 8% ग्रोथ के साथ हम आगे बढ़ रहे हैं, हम ग्रो कर रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জ বিরোধী শিবিরকে সামলে একাধিক বিল পাস। এর আগে সংসদে 2 কক্ষে বক্তব্য রাখতে গিয়ে তুমুল বিরোধিতার মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। आज का बजट
हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे तब विकसित भारत का जो हमारा सपना है उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे। ভোটের প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল মোদি গ্যারান্টি, যে স্লোগানকে ভর করে 400 আসনে মাইলস্টোন পেরোনোর কথা বলে বিজেপি। কিন্তু লোকসভা ভোটে মোদির গ্যারান্টি ধাক্কা খায়। মোদি ম্যাজিকও অনেকটাই ম্লান বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিগত 10 বছরে আমরা দেখেছি বাজেটের নামে পরিহাস কাকে বলে, মানুষের জীবন নিয়ে খেলা কাকে বলে। রেল বাজেট তো আলাদা করে উঠিয়েই দিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী, বেকারত্ব নিয়ে কোনো কথা বাজেটে থাকে না, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বাজেটে থাকে না। তার উপরে এমন একটা সময় বাজেট পেশ করতে যাচ্ছে যে সময় শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, নিট কেলেঙ্কারি তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভারতবর্ষের সব থেকে বেশি বেকার, মাথাপিছু রোজগার নেই, ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট প্রতিদিন কমছে, প্রতিদিন রেল বাজেটের সঙ্গে ইউনিয়ন বাজেট যুক্ত করা, অথচ দেখবেন যত অ্যালোকেশন হচ্ছে তার মধ্যে সেফটি সিকিউরিটি বলে কিছু নেই। গ্রামীণ রোজগার যোজনার অ্যালোকেশন কমছে আর উনি গল্প দিচ্ছেন। কলকাতা টিভি। মঙ্গলবার নিয়ম মেনে 4 বিধায়কের শপথ। রাজ্যপালকে ছাড়াই বিধানসভাতে শপথ 4 বিধায়কের। শপথ নেবেন মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর। শপথ নেবেন সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণ। বিধানসভা রাজভবন শপথ জট। রাজভবনের সদুত্তর ছাড়াই শপথ গ্রহণের সিদ্ধান্ত। মঙ্গলবার জয়ী 4 বিধায়কের শপথ। একদিকে রাজ্যপাল সংঘাত, অন্যদিকে রাজভবনের সঙ্গে বিধানসভার টানাপোড়েন। এই দুইয়ের মাঝে ঝুলছিল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ। বিধায়কদের ধর্নার পরও সেই জট কাটেনি। পরে অবশ্য রাজভবন এক নির্দেশিকায় ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেয়। স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান ডেপুটি স্পিকার কি, তার রেসপন্সিবিলিটি কি, তার কাজ কি, সেটাও কিন্তু লেখা আছে। এর মধ্যে সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি না। উনি দিল্লির নির্দেশ মেনে চলেন, এটা বলে বলছেন। রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে 4-এ 4 তৃণমূলের। তাই জয়ী তৃণমূল প্রার্থীদের শপথ গ্রহণ নিয়েও জট তৈরির আশঙ্কা করেছিল রাজনৈতিক মহল। 13 জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়। তারপরই বিধায়কদের শপথ গ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচুরি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে, এটা করেই আজকে অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে। রাজভবনের এই চিঠির পর মনে করা হয়েছিল মুকুটমণিদের শপথ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই স্পিকার জানিয়ে দেন মঙ্গলবারই রাজ্যের সদ্য নির্বাচিত রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মানিকতলার বিধায়ক সুক্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর শপথ নেবেন। একই সঙ্গে মঙ্গলবার বিধানসভার অধিবেশনের নীট নিয়ে আলোচনাও হবে বলে জানান অধ্যক্ষ। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতির। বেআইনিভাবে আলুর গাড়ি আটকে পুলিশি জুলুমের প্রতিবাদে কর্মবিরতি। হিমঘরমুখী হবেন না ব্যবসায়ীরা। বাজারে আলুর যোগানে ঘাটতির আশঙ্কা। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল বাজারে তা প্রায় শেষের দিকে। হিমঘর থেকে আলু বের না হলে সোমবার থেকেই বাজারে যোগান কমবে। ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে রাজ্যের সীমানাগুলিতে পুলিশি হয়রানির প্রতিবাদেই কর্মবিরতি প্রগতিশীল আলু ব্যবসায়ীদের। হিমঘর খোলা, প্রগতিশীল আলু ব্যবসায়ীর সঙ্গে হিমঘরের কোনো যোগ নেই দাবি হিমঘর মালিকের। লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা, যার জেরে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা করছেন হিমঘর মালিক থেকে ক্রেতা বিক্রেতারা। হিমঘর খোলা চুঁচুড়া হিমঘরে, তবে কোনো ব্যবসায়ী আলু বের করতে আসেনি। চুঁচুড়া পোলবার আড়ত বন্ধ। বাজারে আলু থাকছে না, কম থাকছে বাজারে আলু। সেই আলুটা এদের পূরণ কি করে হবে? তাদের অটোমেটিক তো বাজার তো বন্ধ থাকলে একটা তো আলু বিক্রির দাম তো বাড়তে পারে।
শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের বাজারগুলি আলু ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয়, জন্য সমস্যার সমাধান না করে, তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে না, আলু আসবে না, আমরা কি বেচবো, আমরা খাবো কি না বেচতে পারলে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হিমঘরগুলিতেও কর্মবিরতির প্রভাব পড়েছে। বকছাড়ি এলাকার এই হিমঘরে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা। হিমঘরে সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয় হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ী সমিতির বচসা। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষ বৈঠকে বসে। আলু ব্যবসায়ী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি মুকুল ঘোষ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে হিমঘরগুলি শুনশান। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতির জেরে বাঁকুড়ার হিমঘরগুলির শেডে নামল না আলু। দেখা নেই ব্যবসায়ীদের। আলুর বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম। 3 দিন ধরে আটকে আলুর গাড়ি, বিপাকে গাড়ি চালকরা। রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। রাজ্য সরকারের এই নির্দেশিকার পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাওয়ার উদ্দেশ্যে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে। বেশ কিছু ট্রাককে পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। কলকাতা টিভি। জমি এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো আমরা। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে জ্বলছে বাংলাদেশ। দফায় দফায় সংঘর্ষ, প্রাণহানি। এই আবহে বাংলাদেশের আর্ত অসহায় মানুষের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেই বার্তার বিরোধিতা করে আসরে বিজেপি। শরণার্থীদের আশ্রয় দেওয়ার এখতিয়ার আছে রাজ্যের, প্রশ্ন বিরোধীদের। সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদ, বিক্ষোভের আগুন, হকের দাবিতে পথে পড়ুয়ারা। চলছে লাগাতার কারফিউ, সেনা টহলদারি, আর তার মাঝেই দফায় দফায় সংঘর্ষ, প্রাণহানি। স্তব্ধ বাংলাদেশ। সোমবার কারফিউয়ের 3য় দিন। বহু ভারতীয় ঢাকা ও বাংলাদেশের একাধিক শহরে আটকে। ভারত সরকার তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। এই পরিস্থিতিতে রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতার বার্তা, মমতার শরণার্থী বার্তা। বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজায় সাহায্য চাইলে ফেরাবে না ভারত। বাংলাদেশের আর্ত অসহায় মানুষের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোরগোল, রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন কেন্দ্রের। মমতার এই বক্তব্যকে নিয়েই শোরগোল বিজেপির। আদেও কি শরণার্থীদের রাজ্যে আশ্রয় দেওয়ার এখতিয়ার মুখ্যমন্ত্রীর আছে, প্রশ্ন বিরোধীদের। संविधान की बात करते हैं, संविधान में आपको यह अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। बांग्लादेश का इंटरनल मैटर है, सेटल हो जाए, हम सभी इसका आग्रह करेंगे। हमें उसमें नहीं पड़ना है। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? সীমান্তটা বিএসএফ দেখে, সীমান্তটা কেন্দ্রীয় সরকার দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বলেছেন যে বিষয়টা আন্তর্জাতিক বিষয়, আমি বলবো না, কেন্দ্রীয় সরকার বলবে। মমতার বক্তব্যকে হাতিয়ার করে সিএএ, এনআরসি নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। ममता जी, आप वही हैं जिन्होंने सीएए के बारे में कहा था कि हम किसी भी हिंदू, सिख, पारसी या क्रिश्चियन शरणार्थी को जो हिंसा से पीड़ित होकर बंगाल में आएंगे, उनको
घुसने नहीं देंगी। ममता जी ने सीएए का हमेशा विरोध किया है, जबकि सीएए का कोई संबंध भारत के नागरिकों से बिल्कुल नहीं था। ওনারা সিএ এনআরসি করছেন ধর্মের ভিত্তিতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কেউ বিপদে পড়লে আশ্রয়, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন যে ইস্যুতে যে পরিস্থিতিটা চলছে সেখানে ধর্মের বিভাজনের বিষয় নেই, আর বিজেপি কিন্তু এই ধর্মের বিভাজনের ভেদাভেদের নীতিতে বিশ্বাস করে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অসংখ্য শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।